প্রায় 1 মাস প্রচারে আছি। জীবনে বহু নির্বাচন দেখেছি, লড়েছি। আমি এরকম একটা অভূতপূর্ব, অসভ্য এবং প্রতিদিন বাধা দেওয়া, এমনকি মন্দিরে পুজো দিতে যাওয়াতে বাধা, পুলিশের সামনে সব, প্রচারে বাধা, আমাদের ছেলেদেরকে শাসানো, আমাকে কে মালা পরিয়েছে, হার পরিয়েছে, হরিষা হাটের ওপরে গিয়ে সেই বৃদ্ধাকে শাসানো, বস্তিতে গিয়ে ঘর ভেঙে দেবো এই বলে শাসানো, তার ছেলে আমার সঙ্গে ঘুরছে কেন। ধনী দরিদ্র কেউ বাদ নেই। হাই রাইজ বিল্ডিং গুলোতে গতবারের ঘটনাগুলো আপনারা জানেন, বলে সেই ঘটনার পুনরাবৃত্তি হবে এবং তার থেকেও ভয়ঙ্কর ঘটনা ঘটবে বলে শাসানো, এবং হাই রাইজে যাতে আমি প্রচার করতে না পারি, ডোর টু ডোর করতে পারি, কমিউনিটি হল না পাই, ইত্যাদি। যদিও আমি এই সমস্তকে অতিক্রম করে যা যা করার করেছি, এগুলো সবই 6টা থানা জানি, মানিকতলা কেন্দ্রে যে 6টা থানার অধীনে। এইগুলো শুধু যে তৃণমূলে এই তথাকথিত কর্মী গুন্ডারা করছে তা না, সবের পেছনে স্বয়ং তৃণমূলের প্রার্থী এবং তার হাজব্যান্ড, এবং শোনা যায় নাকি তার হাজব্যান্ড নাকি এটা এই যে গুন্ডা বদমাশের ব্যাপার ট্যাপারগুলো, ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার হোর্ডিং সব প্রতি রাতে নিয়ম করে, একটা দিন বাকি নেই যে আমার ফেস্টুন ফ্ল্যাগ হোর্ডিং ব্যানার এগুলো ছেড়েনি, ফেলে দেয়নি, দেওয়াল লেখা মোছা এই সমস্ত তো রয়েছে। তো যাই হোক, আমরা মানুষের খেয়ালে রয়েছি, ওরা দেয়ালে থাকে। বহু নির্বাচনও তো দেখেছি, কিন্তু এক অভূতপূর্ব পরিস্থিতিতে কাদের বিরুদ্ধে নির্বাচন লড়তে হচ্ছে, তাদের সঙ্গী সাথী কারা, এদের সম্বন্ধে 2-4টে কথা আমার মনে হলো যে আজ বলা উচিত। আমি গতকালই বলতাম, যেহেতু আমাদের সর্বভারতীয় সভাপতির প্রেস কনফারেন্স ছিল, তাই আমি আর কালকে করিনি। থানার যে 6টি থানা, তারা মোটামুটি, তাদের সকলের কথা বলবো না, বেশিরভাগই তৃণমূলের ভয় হোক আর এই তৃণমূলের প্রার্থী যোগসাজেশ হোক, যাই হোক, তারাও একটুখানি ভয়ভীত, বা যেগুলো করার নয় সেগুলো করছে। গুন্ডা বদমাশরা তো যা করার করছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দর্শকের মতো। হাই রাইজ বিল্ডিং এ বলা হয়েছে কোথাও গরু কেটে ঝুলিয়ে দেবে গেটের সামনে, যেটা গতবার আপনারা জানেন যে ডিজে বাজিয়ে, অটো ঢুকিয়ে দিয়ে, গাড়ির কাঁচ ভেঙে, মদের বোতল ছুঁড়ে, বেশ কিছু, আমি নামগুলো করতে চাই না, আপনারা জানেনও বোধহয়, বেশ কিছু যে হাই রাইজ হাউজিংস রয়েছে বা বস্তিতেও, এবং সেখানে এখনো পর্যন্ত গত 21-এর পর, 24-এর পার্লামেন্টের পর বা 24-এর উপনির্বাচনের পর, আজও বহু মানুষ আতঙ্কে রয়েছে। বাড়িঘর, দোকানপাট, ব্যবসা, বাড়ি ছাড়া। একজন বৃদ্ধা আমাকে কেঁদে বলল যে আমার ছেলেকে আমি পুরোপুরি শিফটি করে দিয়েছি 5 বছর। তো এরা যে এই প্রকৃতির হবে, সেটা মানিকতলায় আমি না লড়লে পরে অনেক কিছুই আমি জানতাম, কিন্তু এতটা জানতাম না। এইসব যোগানগুলো আমাকে টিএমসি দিয়েছে, যদিও আমি সব জানতাম। 3 held for extortion in Enforcement Directorate's name, Times of India quote করছি। High officials of police, political, businessmen, এরা ইডির অফিসার সেজে
চালিয়ে যাচ্ছিল এদের রোজগার। সেই 3 জন ধরা পড়ে, 2 জন কলকাতা থেকে এবং 1 জন মুম্বাই থেকে। যে 2 জন কলকাতা থেকে ধরা পড়ে তার 1 জন কল্যাণ শুক্লা, মানিকতলার প্রার্থীর হাজব্যান্ড বলে আমি যতদূর জানি, বা বলে সম্ভবত আমার সঙ্গে একবার পরিচয় করানো হয়েছিল কয়েক বছর আগে। এই অ্যাকিউজড হ্যাড সার্ভ দ্য ভিকটিমস ইডি সামন, এরা ইডি সামন সার্ভ করত। 1 জন মুম্বাই থেকে ধরা পড়ে, 2 জন কলকাতা থেকে। সেকশনগুলো হচ্ছে ইম্পারসোনেশন এন্ড ফরজারি আর বিং অ্যাডেড টু দ্য এফআইআর। 5 জন ছিল র্যাকেটে, 3 জন ধরা পড়ে। এখন সেই কল্যাণ শুক্লা 6টা থানায় কিভাবে করবে না করবে, যাওয়া আসা, গুন্ডা বদমাশদের যারা রয়েছে তৃণমূলে তাদের অ্যাডভাইস দেওয়া, এই সমস্ত ছেঁড়া খোলা গন্ডগোল অশান্তি এই সমস্ত করানোর মূলে প্রার্থীও আছে। এবার আসে একটা হিন্দি কাগজ, সেখানে পড়ছি আমি, उपचुनाव से पहले जबरन वसूली के आरोप में कल्याण शुक्ला गिरफ्तार। এটা যে উপচুনাव হলো তার আগে ফুলবাগান থানার কেস, 10 লক্ষ টাকা নিয়েছে, তারপরেও আবার অত্যাচার, তারপরেও আবার থ্রেট, তারপরেও প্রাণে মেরে দেবো, এইসব করার পর সেই ব্যক্তি সরকার বা শাসক দলের শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছলে ঝালাপালা হয়ে গেছে এর সম্বন্ধে এত বিশেষ করে 3টে থানা, মানিকতলা, ফুলবাগান, উল্টোডাঙ্গা এবং প্রমোটার। ফুলবাগান থানার এই কেসে 2.5 মাসের ওপর পিসি এবং জেসিতে ছিল এই কল্যাণ শুক্লা। মানিকতলার প্রার্থী হাজব্যান্ড গুন্ডা দমন শাখা এআরএস ডিডি অ্যারেস্ট করেছিল। অনেক কিছুই আছে, কি বলবো। এটা 175/50 বোধহয় এইচ, 150/H, মানিকতলা মেন রোড, এই অ্যাড্রেসে এই ঝঞ্ঝট ঝামেলা, প্রাণে মেরে দেবো, এগুলো হয়েছে। খুবই গুণী এবং এদের অনেক ঘটনা রয়েছে। আরেকটা জিনিস আমি বলছি, যে রোজভ্যালির যে কেসে সুদীপ ব্যানার্জি 4 মাস জেল খেটেছিল, তাপস পাল তিনি নেই, জেল খেটেছিল, একই কেস, একই ধারা, যেখানে 1 নম্বর আসামি গৌতম কুন্ডু, 8 নম্বরে তাপস পাল, 9 নম্বরে সুদীপ ব্যানার্জি, 11 নম্বরে রমেশ গান্ধী, 18 নম্বরে শ্রেয়া পান্ডে, 19 নম্বরে কল্যাণ শুক্লা। আমার বক্তব্য হচ্ছে, চার্জশিটেড হয়ে যাওয়া সত্ত্বেও না বেল নিয়েছে, না তাকে অ্যারেস্ট করা হয়েছে, না তাকে ডাকা হয়েছে। সিবিআই কম্প্রোমাইজড। ওয়াই? কি জন্যে? কিসের জন্য কম্প্রোমাইজড বা ম্যানেজড? এখানে রয়েছে A1 এ শ্রেয়া পান্ডে ভেরিফাইড, ইয়েস। অকুপেশন দুটো রয়েছে, তার মধ্যে আমি বলে দিই, ডাইরেক্টর মেসার্স হারমোনি এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড, যেটা ডাইরেক্টর একই, হারমোনি এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেডের A2 কল্যাণ শুক্লা, সেটাও কিন্তু ভেরিফাইড।
not arrested, not arrested. Under section গুলো শুনুন সাংঘাতিক 120B RW section 420 409 IPC and section তখন তো সেই সময় তো আর ইয়ে হয়নি BNS 4, 5 and 6 of the prime cheats and money circulation schemes Banning Act 1978 and substantive offences thereof. আমি আরেকবার বলি under section 120B RW section 420 409 IPC and section 4, 5 and 6 of the price cheats and money circulation schemes Banning Act 1978 and substantive offences thereof. যে ধারা ছিল সুদীপ ব্যানার্জি, যে ধারা ছিল তাপস পালের, যে ধারা ছিল রমেশ গান্ধী, সেই একই ধারা এদেরও বিরুদ্ধে একই কেস। ওদের নম্বর বললাম 1 নম্বর গৌতম কুন্ডু, 8 নম্বর তাপস পাল, 9 নম্বর সুদীপ ব্যানার্জি, 11 নম্বর রমেশ গান্ধী, 18 নম্বর শ্রেয়া পান্ডে, 19 নম্বর কল্যাণ শুক্লা। এটা দীর্ঘ বহু বছর ধরেই তাণ্ডব চালাচ্ছে এবং ওই তাণ্ডবের মাথায় এই প্রার্থী এবং তার হাজব্যান্ড। বহু তোলাবাজ আছে মানিকতলা কেন্দ্রে। সবচেয়ে বড় তোলাবাজের নাম হলো কিং তোলাবাজ কল্যাণ শুক্লা। এই থানায় যায়, আবার পুলিশকে নির্দেশও দেয় এবং সেই মতো কাজটা নাকি পুলিশ করে। আমি আপনাদের মাধ্যমে পুলিশ অন্তত বলবো, এই সমস্ত ব্যক্তিদের তো থানাতে ঢুকতে দেওয়া উচিত। তাদের কথা শোনা বা তাদের কথা অনুযায়ী কাজ করা তো অনেক দূরের বিষয়। আমি এগুলো বলতাম না, ইদানিংকালে দেখছি তৃণমূল এবং তৃণমূলের প্রার্থী মূলত পুলিশের কাছে, ইলেকশন কমিশনে, এখানে সেখানে ওখানে কনকক্টেড মোটিভেটেড গল্প তৈরি করে আমাদের ছেলেদের সম্বন্ধে, আমাদের সহকর্মীদের সম্বন্ধে যা খুশি করছে এবং কমপ্লেন করছে। অসত্য, মিথ্যা, যার কোনো অর্থ হয় না, সেগুলো তাতে কিছু আসে যায়। কোনো সত্যতা থাকলে পরে ইলেকশন কমিশন বা আমাদের যা নিয়ম আছে আইন অনুযায়ী সেই যে ব্যবস্থা, তাতেও কোনো যায় আসে। এই কল্যাণ শুক্লা চাপ দিয়ে মানিকতলা থানায় এমসিসি কে দিয়ে পরশুদিনকে আমাদের একটি জায়গায় কিছু চেয়ার, কিছু পোস্টার, ব্যানারও না, প্যাম্পলেট, লিফলেট সব ছিল। আমি ওখান থেকে বাকি সেই সময় পাস করছিলাম, যাই হোক আমি নামলাম, নেমে পুলিশকে যাবার আর বললাম, এমসিসি লোকেদেরও বললাম, আমি বললাম এটা করুন। কিন্তু মানিকতলা কেন্দ্রের অন্তর্গত কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, কেমসি, লোকের বাড়ি, লোকের জমি সব দখল করে তৃণমূলীরা যা করে রেখেছে, আমি কিন্তু আপনাদের সেখানে সেখানে নিয়ে যাব, সেগুলোকেও কিন্তু আপনার পরিষ্কার করে দিতে হবে। তখন আর স্পিকটি নট। প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েছে, সুতরাং একটু উত্তেজনা থাকবে, এটা আমি ধরি। সেই জন্য আমি জানি বেশ কিছুদিন ধরে ভেবেছি যে না, সব নিয়ে আর কোনো কিছু বলবো না। ইলেকশন কমিশনে নাকি এখনো আমি জানতে পেরেছি, কিন্তু আমার কাছে এখনো কাগজপত্র কোনো কিছু আসে, বলছে আমি নাকি বিভিন্ন আবাসনে ঢুকে যাচ্ছি। মানে আমার রাইট, এটা রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট অনুযায়ী আমি একটি সর্বভারতীয় রাজনৈতিক দলের প্রার্থী। আই গট এভরি রাইট টু মিট মাই ইলেক্টোরেটস। জানি না, যাই হোক, তাদেরও চাপ দিয়ে থানা কমপ্লেন্স নেয়নি, যেটা আমি শুনেছি, অন্তত আমার কিছু বলেনি। 2টো আবাসন থেকে থানায় পাঠিয়েছি, আমি নাকি ট্রেড করছি। কিন্তু প্রতিদিন নিয়ম করে তৃণমূলের প্রার্থী মানুষকে যে ভাষায়
এবং কর্মীদেরও যে ভাষায় কথা বলে বা বলছে, মমতা বহুদিন পর হয়তো 50-55 বছর বয়সে মিথ্যাচার শুরু করেছে এবং থ্রেড কালচারটা শুরু করেছে গত 4-5 বছর। এ তো প্রথম নির্বাচনে দাঁড়িয়ে তো মিথ্যাচার করছে, শুধু নয় ধমক শাসানি, দেখে নেবো বুঝে নেবো, এই করব তাই করব, যেটাও করতে পারে না। এবং এগুলো সবই সঠিক থানাই জানে না তাও না, আরো যারা যারা জানান তারা জানে। গত উপনির্বাচনে আমি আপনাদের মনে করিয়ে দিই, মমতা ব্যানার্জি শক্তি পান্ডেকে নমিনেশন দেওয়ার পরে এই যে কল্যাণ যে অ্যারেস্ট হয়েছিল না ফুলবাগান কেসে, এআরএস থেকে, এটা কিন্তু মমতা ব্যানার্জির নির্দেশে। মমতা ব্যানার্জি বলেছিলেন শক্তি পান্ডেকে যে তুমি কিন্তু প্রচারের সময় তোমার কন্যাকে রাখবে না সঙ্গে, কোনো নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে যেন না থাকে। And it appeared in the almost all newspaper. Perhaps you must be knowing this. যাই হোক, তাদের দল তারা কি করবে না করবে, কাকে কখন বলবে, নির্বাচনে নিয়ে প্রচার করা যাবে না, সঙ্গে রাখা যাবে না, মাকে বলবে, মেয়েকে রাখা যাবে না। আবার এবার নির্বাচনে দাঁড়িয়ে তার যা ঔদ্ধত্য ধরা পড়ছে বা দেখা যাচ্ছে, এবং মানুষকে যে ভাষায়, বিশেষ করে ব্যবসায়ী, অবাঙালি, বিশেষ সম্প্রদায়ের মানুষ, তাদেরকে ধমক দিচ্ছে, শাসাচ্ছে, অ্যাজ ইফ যেন গণতান্ত্রিক বন্দোবস্তের ব্যবস্থায় শুধু তৃণমূলই থাকবে, ও একা প্রার্থী থাকবে, আর কোনো প্রার্থী থাকবে না, প্রচার করবে না, ব্যানার হোর্ডিং পোস্টার থাকবে না। তো এই হচ্ছে গণতন্ত্রের ডেফিনেশন তৃণমূলের কাছে। তৃণমূলের গণতন্ত্রের ডেফিনেশন হচ্ছে এইটা। সেই জন্য আমি আজকে বাধ্য হলাম এই কথাগুলো বলতে, যাদের এই ধরনের কেস যাদের বিরুদ্ধে। এবং সবচেয়ে বড় কথা, এই যে জয় কামদার যে অ্যারেস্ট হলো না কদিন আগে, বেহালার ব্যবসায়ী, নিবিড় যোগাযোগ এই তৃণমূল প্রার্থীর এবং তার হাজবেন্ডের, নিবিড় যোগাযোগ, ওরা ফোনেতেই পাবে যদি ইনভেস্টিগেশন করে। এই খবরও আমাকে তৃণমূল তরফ থেকেই দেওয়া হয়েছে। তাই আমি আপনাদের মাধ্যমে আমি মানিকতলার মানুষের কাছে আবেদন করব যে পশ্চিম বাংলার মানিকতলা, কলকাতা ভয়ঙ্কর পরিস্থিতি, সেটা আপনারা জানেন, সেসবগুলো মাথায় রেখে বিধানসভাটা কোনো ফ্যাশন প্যারেডের জায়গা নয়, বিউটি পার্লারের জায়গা নয়, বিউটি পার্লার নয়, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, এটা মমতা ব্যানার্জি করে তুলেছেন, কিন্তু বিধানসভাটা তো সেই জায়গা নয়। পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকবে, পলিটিক্যাল ওয়ার্কার। এটাও খুব দুর্ভাগ্যের যে লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভায় দেখা যাচ্ছে যে যারা ক্রাইসিসের তৃণমূলী, তাদের হয়তো যোগ্যতা নেই, সেখানে এই সায়ন্তিকা, নয়না, জুন জুলাই, লাভলি, দেবদেব, এসব তো রয়েছে, এগুলোতেই ভরে যাচ্ছে আর কি রাজ্যসভা, লোকসভা আর বিধানসভা। তাই আমি মানুষের কাছে আপনাদের মাধ্যমে আমি আবেদন করব যে আপনাদের জনপ্রতিনিধি আপনারা বুঝে শুনে করবেন, যে আপনাদের কথা বা পশ্চিমবাংলার কথা বিধানসভাতে গিয়ে রাখতে পারে, বলতে পারে, এবং যাতে এই মানিকতলায় যে একটা নৈরাজ্য চলছে, তোলাবাজি, গুন্ডারাজ, দুর্বৃত্ত রাজ, দুর্নীতি এবং পুলিশের রাজ, যা পশ্চিমবাংলায় তাই মানিকতলায়, যা মানিকতলায় তাই পশ্চিমবাংলায়, সেটা নিশ্চয়ই 29 এপ্রিল আপনারা অবসান ঘটাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যারা ভিন রাজ্যের ভোট কর্মী রয়েছেন তাদেরকে ভোটের পর ক্ষীরের নাড়ু খাওয়ানো হবে। কত রকমের নাড়ু বানাবেন?
তবে নাড়ুটা উনি ভালো বাজান, সেই নাড়ুটা কি নাড়ু আমি জানি না। ছেড়ে কথা বলা আর গোড়ালে নাড়ু দেবো, নইলে নাড়ু কোথায় পাবো। তো মমতা ব্যানার্জি এরকম নাড়ু টাড়ু অনেক কিছু বলেন, কখনো ক্ষীরের নাড়ু, কখনো নারকোলের নাড়ু, কখনো তিলের নাড়ু, আমি জানি না। তবে বাংলার মানুষ কিন্তু ওনাকে নাড়ু খাওয়াবার জন্য 23 এবং 29 তৈরি। আপনারা সিন্ডিকেট রাজ খতম করবেন, গুন্ডা রাজ খতম করবেন, এই কথাগুলো বলছেন। বাংলার মানুষ আশ্বস্ত হচ্ছে এই ভোকাল টনিকে গোটা খেলা ঘোরানো যাবে? মানে এতদিন ভোটের যে পরিস্থিতি আমরা দেখি, খেলা ঘোরানো মানে কিসের খেলা? সেই কি বাংলাদেশের শামীম ওসমানের স্লোগান খেলা হবে? পশ্চিম বাংলা এবং ভারতবর্ষের মানুষ ঔদ্ধত্যকে কখনো মেনে নেয়নি। পরিবারতন্ত্রকে, নেহেরু গান্ধী পরিবার নাকি ব্যানার্জি পরিবার? নেহেরু গান্ধী পরিবারের রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীকে অ্যাকসেপ্ট করলো না, ব্যানার্জি পরিবারকে অ্যাকসেপ্ট করবে? পান্ডে পরিবারকে অ্যাকসেপ্ট করবে? গণতন্ত্রে কি পরিবারবাদের কোনো জায়গা আছে? যে আমার পর আমার স্ত্রী, আমার পর আমার ভাইপো, আমার পর আমার ছেলে, আমার পর আমার মেয়ে, এটা গণতন্ত্রে হয় নাকি? কমিশন ঠিক আছে কমিশন তো 23 দেখবো, 29 দেখবো, তারপরে কমিশনের সম্বন্ধে কথা বলবো, তার আগে বলবো না। রাজ্য কথায় বলছেন যে 4 তারিখের পরে রীতিমতো রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজানো হবে ইলেকশন কমিশন। ভালো, খুব ভালো। মানে অভিষেকের ম্যাচুরিটি, অভিষেকের সংস্কৃতি মনস্কতা এত ভালো, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে যায় না, ডিজের সঙ্গে রবীন্দ্রসঙ্গীত যায় না, আর রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে যায় না। রাকেশ সিং সহ দাঁতনের বিজেপি প্রার্থীর উপরে হামলা রীতিমতো, নির্বাচন কমিশন চুপ, এবং আলাদুল ইসলামের গাড়ি ভাঙচুর, তারপরে রাজ্যে বিভিন্ন জায়গাতে বিরোধী প্রার্থীদের উপরে হামলা। এটা আমি তো বলছি, এছাড়া ওদের কোনো উপায় নেই। যারা আনডেমোক্রেটিক হয়, যাদের মানুষের কাছে পৌঁছানোর কোনো জায়গা থাকে না, তাদের এটা লাস্ট রিসোর্ট। ভয় দেখানো, প্রার্থীকে মারা, কর্মীদের মারা, ধাক্কা দেওয়া, গাড়ি ভাঙা, ফ্ল্যাগ পেছন ব্যানার হোর্ডিং ছিঁড়ে দেওয়া, দেওয়াল মুছে দেওয়া, মন্দিরে প্রবেশ করতে বাধা দেওয়া, প্রচারে বাধা, এগুলো কখন করে, কেন করে? এগুলো আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখেছি। তবে পশ্চিমবাংলার মানুষকে আমরা এটাও দেখেছি, তো 72 দেখেছি আমরা, 77 দেখেছি আমরা, 80ও দেখেছি আমরা, 2011 দেখেছি আমরা, এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যের কথাও আমি এখানে রেফার করতে পারি, ভারতবর্ষের কথাও রেফার করতে পারি, পশ্চিমবাংলা তো রেফার করলামই। এই ঔদ্ধত্য একটা সময় কংগ্রেস দেখিয়েছিল, এই ঔদ্ধত্য সিপিএমও দেখিয়েছিল, মানুষ তাদের সেটাকে গ্রহণ করেনি, মেনে নেয়নি। আর মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস এই সকল রাজনৈতিক দলের আশেপাশে আসে না, বা এদের নেতৃত্বে যারা দিতে বা দিয়ে গেছে তাদেরও পাশে তৃণমূলের কোনো নেতৃত্ব পাশাপাশি বসানো যায় না। মেয়র ফিরাজ হাকিম বলছেন আপনারা যে সমস্ত অভিযোগগুলো করছেন সেগুলো কমিউনাল হারমোনি নষ্ট করছে এবং জাস্ট সাজানো। তাহলে মিনি পাকিস্তান ফিরহাদের দুর্ভাগ্য, যারা ইসলামের ধর্ম নেয়নি, দাওয়াতে ইসলাম সম্প্রীতির কথা বলছে। রাজ্যে বিরোধী দলগুলো বলছেন কি যে বিজেপি শুধুমাত্র সমালোচনা করতে পারে, তাদের কোনো রোডম্যাপ নেই, সেই মতে আপনি কি বলবেন? কে বলছে? বিরোধী দলগুলো বলছে। কে বিরোধী দলগুলো বলতে তো হবে না, আমাকে তো স্পেসিফিক বলো কোন দল বলছে বা কোন নেতা নেত্রী বলছে। আচ্ছা, মূলত লড়াইটা কিন্তু আমি বলছি, ওই যারাই বিরোধী দল, লড়াইটা কিন্তু পশ্চিমবাংলায় এই সরকারের বিরুদ্ধে জনতা, মমতার বিরুদ্ধে জনতা, আর সেই লড়াইটাই জনতা কিন্তু বেস করছে বিজেপির ওপরে। যে বিরোধী দলগুলো বলছে ওদের ওপর কিন্তু বেস করছে না। স্যার, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বিজেপি পার্টিটা ক্রমশ ওয়াশিং মেশিনে পরিবর্তন হচ্ছে, যাতে যে যারা দোষগুণ থাকতে তারা তো আইপ্যাকটা তো ওয়াশিং মেশিন নাকি? প্যাক প্যাক বললো তো, সরিয়ে দিল, তাড়িয়ে দিল, প্যাক প্যাক বললো। তাহলে টাকা সাদাকে কালো করা, সে আইপ্যাক কি ওয়াশিং মেশিন?
দেশ বিদেশে টাকা ঘুরে খাটিয়ে বিভিন্ন উপায়, 1-2 টাকা তো না, 1000, 2000, 5000, 10,000 টাকা না। আমি জানিও না, কেউ বলছে 30,000 কোটি, কেউ বলছে 40,000 কোটি। যার জন্যই তো এত নেতামন্ত্রী এমএলএ অ্যারেস্ট হয়েছে, জেলে গেছে। মমতা ব্যানার্জি কি কারোর জন্য ছুটেছে না, এক রাজীব কুমার ছাড়া, প্রতীক জৈন ছাড়া। এবং মমতা ব্যানার্জি কোনো হাতে শুধু মোবাইল ছাড়া কিছু রাখেন না। সেই মমতা ব্যানার্জি বুকে আঁকড়ে ধরেছিলেন সেই ফাইলটা, প্রাণভমরা ছিল ওর মধ্যে। এমন কিছু কাগজপত্র সেগুলো ছিল, যার জন্য প্রতীক জৈনের বাড়িতে এবং অফিসে মমতা ব্যানার্জিকে ছুটে যেতে হয়েছিল। এরপরে কি আর কোনো কিছু বলা প্রয়োজন আছে? Postal ballot-এর শেষ দিন কি মোদিজির কোনো রোড শো হচ্ছে? আমি শুনেছি যে আসবেন দক্ষিণ কলকাতা এবং উত্তর কলকাতায়, তিনি 2টো রোড শো করবেন। পোস্টাল ব্যালটের ভোট গ্রহণে বিশৃঙ্খলা, একটি টেবিলে 4টি বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ এগুলো চলছে। হয় না, এগুলো আমিও শুনছি, দেখছি। এগুলো ইলেকশন কমিশনও জানানো হয়েছে, দেখা যাক। এরকমভাবে হতে পারে না, হয় না। তাপসদা, এই যে পোস্টার ছেঁড়া, ব্যানার ছেঁড়া নিয়ে আপনারা যে কমপ্লেন করেছেন, কতটা আশ্বস্ত হলেন? না কোনো আমার বেশ কিছু টাকা আমার নষ্ট হলো, লাগাচ্ছি, সেই রাত্রেই খুলে দিচ্ছে। কমিশন বলছে যে পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে, রাজ্য পুলিশের সাহায্য ছাড়াই তারা প্রয়োজনে পদক্ষেপ করবে। সম্ভব? Election Commission can undo everything. It has got plenary power from the Constitution of India. সুতরাং ফ্রি, ফেয়ার, পিসফুল ইলেকশনের জন্য যা যা করণীয় তাই করতে হবে। কোনো করুণা বা দয়া নয় ইলেকশন কমিশনে। ইলেকশন কমিশন কনস্টিটিউশন অনুযায়ী ভারতবর্ষের মানুষকে একটা পিওর ভোটার লিস্ট দিতে বাধ্য, আর সাধারণ মানুষ তাদের যে ভোটাধিকার এবং ভোট প্রয়োগের যে অধিকার সেটা করে দিতে বাধ্য। আপনি এই জয় কামদারের কথা বলছিলেন, ইডির তরফে মানে সূত্র মারফত যা সামনে আসছে তাতে শান্তনু সিনহা বিশ্বাসের ছেলের সঙ্গে জয় কামদারের একটা সম্পর্ক রয়েছে, 21 লক্ষ টাকার বেশি টাকার লেনদেন হয়েছে, একাধিক বিধায়কের বহু বোঝা যাবে, বহু পাওয়া যাবে। আমি এই খবরটা পেলাম তৃণমূল সূত্রে, আমাকে জানানো হলো যে জয় কামদারের সঙ্গে নিবিড় ঘনিষ্ঠ যোগাযোগ, মানে এই ধরনের যোগাযোগ আর কি। এটা তো সমস্ত দেখতেই পাচ্ছ যে এরা কি সমস্ত কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে। এটাই দুঃখ লাগছে যে দীর্ঘদিন সাধনার সঙ্গে ছাত্র পরিষদের আমল থেকে প্রায় 47-48 বছরের সম্পর্ক, তো এই সমস্ত কেস কাছারি, এই সমস্ত বিষয় যুক্ত, এটা ভেবে খারাপ লাগছে, আর কিছু না। আচ্ছা, আপনি কি অভিযোগ করবেন তৃণমূলের থেকে রোজগারি কাণ্ডে যে চার্জশিটের নাম আছে, আপনি বললেন, আপনি কি কমিশনে অভিযোগ করবেন? রোজগারি কাণ্ডে যে আপনি চার্জশিটে যাদের নাম বললেন, প্রার্থীর স্বামীর নাম বললেন, প্রার্থী দুজন রয়েছে তো, 18-19 নাম্বার। আমি তো বলে দিচ্ছি, আমি তো চার্জশিট আমার কাছে রয়েছে। তো তৃণমূল থেকে তুমি অনেক খবর পাচ্ছ বলছো না, তাহলে তৃণমূলের অনেক কাউন্সিলর এবার উল্টো করবে। আমি জানি না সেটা, না এই খবরগুলো মানিকতলার লোক আমাকে দেয়নি। এই খবরগুলো আমাকে অন্য জায়গায়, দক্ষিণ কলকাতা আছে, বেহালা আছে, উত্তর কলকাতারও মানিকতলা ছাড়া অন্য কেন্দ্রে। যেমন বলি, একদিন আমি একটা পিসিতে বলেছিলাম যে অভয়ের মা, তামান্নার মা, এদের দাঁড়াতে হবে কেন? এর জন্য দায়ী কে? মমতা ব্যানার্জি। তো অভয়ের মার তো নির্বাচনে দাঁড়ানোর কথা না, তামান্নার মার তো নির্বাচনে দাঁড়ানোর কথা না, তো খুবই কষ্টের যন্ত্রণা। তাই বলেছিলাম নির্যাতিতার মায়েরা সব প্রার্থী হয়েছে। সেই দিনই এটা যারা শুনেছে, দেখেছে টিভিতে বা কাগজে, সেই দিনই বা তার পরের দিনই রাত্রে আই গট এ টেলিফোনিক কল, এবং সেটা টিএমসির একজন প্রতিষ্ঠিত নেতা, বড় মাপে। সে আমাকে বললো, তাপসদা তুমি নির্যাতিতার মা বলছো, তো নির্যাতিতার মা নয় অভয়া আর তামান্না, তুমি তো নির্যাতিতার মেয়ে দাঁড়িয়েছে বলনি বা বলছো না।
আমি এর মানে অর্থ বুঝতে পারিনি, এখনো বুঝতে পারছি না। আপনারা যদি বুঝতে পেরে থাকেন আমাকে জানাবেন। তারপর মমতা ব্যানার্জি অভিযোগ করছেন যে এই কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ইভিএম লুট করার একটা পরিকল্পনা। হ্যাঁ, মমতা ব্যানার্জি 2013 থেকে 2024 এবং উপনির্বাচনগুলো কলকাতা পুলিশ আর বাংলার পুলিশ দিয়ে লুট করিয়েছে, তাই উনি জানেন। সেই জন্য ওনার পক্ষে এইসব যা 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 উনি করেছিলেন উনি সেই সবগুলো ভাবছেন। কিন্তু মমতা ব্যানার্জি লুট এবার হবে না। লুট কি করে হবে? মানুষ ভোট দেবে, আপনি এসব বলছেন কেন? আর বলছেন আচ্ছা, আপনি না এক সময় ইলেকশন কমিশনে বারবার যেতেন, কমপ্লেন করতেন, আপনি না সিআরপিএফ চাইতেন, কেন্দ্রীয় বাহিনী চাইতেন, এখন কি হল হঠাৎ এত বদলে গেলেন কেন? একটা সময় আপনি বলতেন অনুপ্রবেশকারীদের কথা, পার্লামেন্টে আলোচনা চেয়েছিলেন, ডেপুটি স্পিকারের চেয়ারে গোছা গোছা কাগজ ছুড়ে দিয়েছিলেন, ইলেকশন কমিশনে গিয়ে বারবার কমপ্লেন করতেন, করাতেন। কেন্দ্রীয় বাহিনী ছাড়া সম্ভব নয় নির্বাচন, কলকাতা বা বাংলার পুলিশ দিয়ে বলতেন। আজকে আপনার এতটা পরিবর্তন হলো কেন? তাই তো আপনার পরিবর্তন প্রয়োজন। তাই পশ্চিম বাংলা মানুষ আপনার পরিবর্তন চাইছে, সরকারের পরিবর্তন চাইছে। গতকাল আমরা দেখলাম ইকবালপুর থানার ওখানে আপনাদের দলের প্রার্থী তিনি আক্রান্ত হলেন, পুলিশ আক্রান্ত, থানার ওসি আহত হয়ে হাসপাতালে ভর্তি, সিপি গেলেন দেখতে। পুলিশকে কি আরো বেশি সক্রিয় হওয়ার কোথাও প্রয়োজন আছে? আবার পুলিশও বলছে তারাও আক্রান্ত হয়েছে। এটা পুলিশের লজ্জা। পুলিশ 15 বছর ধরে যা করেছে এবং পুলিশকে যা করিয়েছে, তাতে পুলিশিং যে ব্যাপারটা, ইন্টেলিজেন্সিয়া পুলিশিং, এটাই নষ্ট হয়ে গেছে। তাদের শারীরিক সক্ষমতা, গতি, ক্ষিপ্রতা, এগুলো নষ্ট হয়ে গেছে, যেটা কলকাতা পুলিশের ছিল না।